চলে যাব। তাহলে প্রথমে আমি গত ক্লাসের যে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতার আমরা রাশিমালা প্রতিপাদন করেছিলাম এবং এই সমীকরণটি ছিল আমাদের এরকম যে আই সমান ছিল 2 পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার রো v। এবং আরেকটি কথা আমরা বলেছিলাম যে শব্দোচ্চতা বা শব্দের প্রাবল্য, এবং যেটিকে বলা হয়েছিল যে এটি আসলে ব্যক্তির উপর নির্ভর করে, ম্যান টু ম্যান এটা ভ্যারি করবে, কারণ এটা হচ্ছে একটি অনুভূতি নির্ভর। আজকে আমরা প্রথমে দেখব যে একটি শব্দ এটি যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য, এগুলোর কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। সুর বলতে আমরা আসলে কি বুঝি। এখন একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হবে সুর, এবং একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলা হবে স্বর। আমরা সুর বলতে আমরা বলে থাকি টোন এবং নোট। তোমরা যারা সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত আছো তারা এগুলো খুব ভালো বুঝতে পারবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে একটি সুরযুক্ত শব্দের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে আমি বৈশিষ্ট্যগুলো লিখে রেখেছি। একটি হচ্ছে শব্দোচ্চতা বা শব্দের প্রাবল্য, যেটিকে বলা হয়ে থাকে লাউডনেস, এবং আরেকটি হচ্ছে শব্দের তীব্রতা, যেটা নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম, এবং আরেকটি হচ্ছে তীক্ষ্ণতা বা এটাকে ইংরেজিতে বলা হয় পিচ, এবং সবার শেষে এটি হচ্ছে গুণ বা জাতি, এটাকে ইংরেজিতে বলা হয় কোয়ালিটি অফ এ সাউন্ড। আচ্ছা, আমার জানালা খোলা থাকার কারণে আসলে বাইরের শব্দ বেশি শোনা যাওয়ার কথা, কারণ এখন এখানে যে প্রচণ্ড গরম, এখানে আসলে টিকে থাকার মতো অবস্থা নেই। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি শোনার চেষ্টা করবে। তাহলে গতদিন আমরা যে বলেছিলাম, ধরো আমাকে যদি বলা হয় যে আমি শব্দ সঞ্চালন করছি, আমি কথা বলছি, এই শব্দ সঞ্চালনের পথে আমি লম্বভাবে একটি তল যদি কল্পনা করি, এই তলটি যদি আমার শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত হয়, তাহলে এই তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে সঞ্চালিত শব্দ শক্তিকে আমরা বলবো শব্দের তীব্রতা। তাহলে এটি কিন্তু একটি মান। আর শব্দের তীব্রতা রাশিমালাটা আমরা বের করেছিলাম যে আই সমান হচ্ছে 2 পাই স্কয়ার a স্কয়ার n স্কয়ার রো v। এখন এখানে আমি একটি চিত্র লিখে রেখেছি। এই চিত্রটির মধ্যে দেখো, এখানে আমরা দুইটি তরঙ্গকে একই চিত্রের মধ্যে চিত্রায়িত করেছি। তাহলে দেখা যাচ্ছে প্রথম কালো কালি দিয়ে যে তরঙ্গটি দেখানো হয়েছে এবং লাল কালি দিয়ে যে তরঙ্গটি দেখানো হয়েছে, দুটোর মধ্যে কিন্তু বিস্তারের একটি পার্থক্য রয়েছে। কালো কালির যে তরঙ্গটি সেটির বিস্তার বেশি এবং লাল কালির তরঙ্গটির বিস্তার কম, কিন্তু দুইটারই কিন্তু কম্পাঙ্ক একই রকম। কারণ এই সময়টা যদি আমরা 1 সেকেন্ড ধরি, 1 সেকেন্ডে এখানে প্রায় 2.5টি পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। কালো কালির তরঙ্গের যে কম্পাঙ্ক এবং লাল কালির তরঙ্গের যে কম্পাঙ্ক, দুটোই কিন্তু সমান, কিন্তু এদের বিস্তারের পার্থক্য হওয়ার কারণে কালো কালি থেকে যে শব্দ, কালো কালি দিয়ে যে আমরা তরঙ্গটা বোঝানো হয়েছে, সেই তরঙ্গের তীব্রতাটা বেশি হবে। তাহলে এটা আমরা জানলাম যে তীব্রতা আসলে কার উপর নির্ভর করে, এটা আমরা গতদিন আলোচনা করেছি। এখন শব্দোচ্চতা, শব্দের তীব্রতা হচ্ছে একটা কারণ, এবং এটা হচ্ছে একটি ভৌত ধর্ম। শব্দের একটি ভৌত ধর্ম হচ্ছে শব্দের তীব্রতা, এবং এটির মান আমরা বের করতে পারি। এখন শব্দের তীব্রতা শব্দোচ্চতার সঙ্গে সম্পর্কিত হলেও এটি কিন্তু শব্দোচ্চতার সমানুপাতিক নয়, এটি ম্যান টু ম্যান ভ্যারি করে। এই জন্য বলা হয়েছে শব্দের প্রাবল্য বা শব্দোচ্চতা হচ্ছে এটার কারণ, এবং এটি হচ্ছে সম্পূর্ণ অনুভূতি নির্ভর। একই শব্দের তীব্রতা দুজন ভিন্ন মানুষের কাছে ভিন্ন রকম অনুভূতি সৃষ্টি করবে। কারো কাছে এটি জোরালো মনে হবে, কারো কাছে এটি আস্তে মনে হবে। সেটি আমরা গতদিন একটি চরের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছিলাম। এখন এরপরে আমরা চলে যাচ্ছি তীক্ষ্ণতা বা পিচ। এটি হচ্ছে আরেকটি। এখন তীক্ষ্ণতার সংজ্ঞার মধ্যে আমরা বলতে পারবো যে এখানে আমি দুটি চিত্র লিখেছি। দেখো, এই দুটো চিত্রের মধ্যেই দুটোরই বিস্তার কিন্তু সমান, কিন্তু দুটোর কম্পাঙ্ক কিন্তু একরকম নয়। প্রথম চিত্রের কম্পাঙ্কের তুলনায় দ্বিতীয় চিত্রের কম্পাঙ্কটি বেশি। তাহলে দেখা যাচ্ছে এখানে দুটোর মধ্যে একই বিস্তার কিন্তু ভিন্ন কম্পাঙ্ক। তাহলে তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। যে সব শব্দের তরঙ্গের কম্পাঙ্ক বেশি তার তীক্ষ্ণতা বেশি, আর যেসব শব্দের কম্পাঙ্কের তরঙ্গ এই কম্পাঙ্কটি কম তার তীক্ষ্ণতাও কি হবে? কম হবে। তাহলে মোট কথা আমরা এটি বলতে পারবো যে তীক্ষ্ণতা হচ্ছে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা আমরা একই বিস্তার কিন্তু ভিন্ন কম্পাঙ্কের দুটি শব্দকে আমরা আলাদা করতে পারবো, সেটিকে আমরা বলবো কি? শব্দের তীক্ষ্ণতা বা পিচ।
আমি আবারও বলছি যে শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা একই বিস্তার কিন্তু ভিন্ন কম্পাঙ্কের দুটি শব্দের আমরা পার্থক্য করতে পারবো, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো শব্দের তীক্ষ্ণতা বা পিচ। এখন আমরা বাস্তব উদাহরণ দিতে পারি। ধরো আমি একটি শব্দ উচ্চারণ করলাম, এখানে হাসির কোনো কারণ নেই, তো আমার এখানে ইলেকট্রিসিটি চলে এসেছে। আমি একটু সময় নিচ্ছি এই ক্লাসটি শুরু করার জন্য। আমার এখানে ইলেকট্রিসিটি চলে আসার কারণে এখন হয়তো বা ক্লাসের কোয়ালিটিটা আগের চেয়ে ভালো হবে। এখন ধরো আমরা যদি সেই উদাহরণে চলে যাই যে আমি একটি শব্দ সৃষ্টি করলাম, আমি যদি পুরুষালী কণ্ঠে এটাকে বলি, এই আজকে বাজার শেষ হয়ে গেছে, বাজারে যেতে হবে, তাহলে এটার যে তীক্ষ্ণতা হবে, আমি যদি এটাকে একটু মেয়েলি কণ্ঠে বলতে চাই, এই বাজার শেষ হয়ে গেছে, বাজারে যেতে হবে, হাসির কিছু নেই, এখানে কিন্তু দুটো শব্দের কিন্তু দুই রকম বলা হচ্ছে। প্রথম যখন আমি জোরালো শব্দ সৃষ্টি করলাম, আমার কণ্ঠ যখন মোটা ছিল, তখন আমরা এটির যে কম্পাঙ্ক ছিল, পরবর্তী ক্ষেত্রে যখন আমি এটাকে একটি মানে জোরালো না বলে, মোটা কণ্ঠ না বলে চিকন কণ্ঠে কথা বলার চেষ্টা করলাম, তার মধ্যে কিন্তু কম্পাঙ্কের একটু পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে যেসব স্বর মোটা তার কম্পাঙ্ক হবে কম। আমাদের যে ভোকাল কর্ড, আমরা যখন কথা বলি, আমরা যখন মোটা স্বরে কথা বলবো, বিভিন্ন শব্দ সৃষ্টি করতে পারো তুমি নিজে নিজে, যে হ্যাঁ 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 এরকম বিভিন্ন শব্দ সৃষ্টি করতে পারো, তখন দেখা যাবে ভোকাল কর্ডের ফ্রিকোয়েন্সি বা এটার যে কম্পনটা বিভিন্ন রকম হবে। প্রথম ক্ষেত্রে আমাদের কি হবে, প্রথম ক্ষেত্রে আমরা যখন মোটা স্বরে কথা বলছিলাম তখন তার কম্পাঙ্ক হবে কম, আর কম্পাঙ্ক কম হলে এটির তীক্ষ্ণতাও হয় কম। আবার আমি যখন মেইলি কণ্ঠে কথা বলার চেষ্টা করলাম তখন তার কম্পাঙ্কটি হয়ে গেছে বেশি, তখন আমাদের ভোকাল কর্ড বেশি ভাইব্রেট করছিল এবং স্বর চিকন হওয়ার কারণে কম্পাঙ্ক বেশি হয়েছে, এবং সেই ক্ষেত্রে আমাদের এই শব্দের তীক্ষ্ণতাটাও কি ছিল, বেশি ছিল। এজন্য আমরা এরকম প্রশ্ন তোমরা হয়তো বা 9 10-এ পড়ে এসেছো যে পুরুষের গলার স্বর মোটা কিন্তু নারীদের গলার স্বর চিকন হয় কেন। এখানে তীক্ষ্ণতা বা পিচের একটি ব্যাপার রয়েছে। তাহলে আমরা যে কথার মধ্যে ছিলাম আমরা সেটা জানলাম। তাহলে আমি আগে দেখে নিতে চাচ্ছি কারা কারা আমার ক্লাসে যুক্ত রয়েছে। এখন এটি হচ্ছে আমাদের তীক্ষ্ণতা। এরপর আমরা চলে যাচ্ছি গুণ বা জাতি, যেটাকে আমরা বলে থাকি কোয়ালিটি বা টিম্বার অফ এ সাউন্ড। এখন এখানে আমরা বলেছিলাম তীক্ষ্ণতার মধ্যে ছিল বিস্তার একই, কম্পাঙ্ক একই। এখন যদি দুটি শব্দ সৃষ্টি করা যায়, ধরে নিতে পারো দুটি ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আমরা যদি একই বিস্তারের এবং একই কম্পাঙ্কের দুটি শব্দ সৃষ্টি করি, তাহলে যে বৈশিষ্ট্য দ্বারা ওই শব্দ দুটোকে আমরা আলাদা করতে পারবো, সেই বৈশিষ্ট্যটাকেই বলা হবে ওই শব্দের গুণ বা জাতি। যেমন হারমোনিয়াম থেকে এক ধরনের শব্দ সৃষ্টি করা হলো, এবং সেতার থেকেও ধরো আরেকটি শব্দ সৃষ্টি করা হলো, দুটিরই কম্পাঙ্ক এবং বিস্তার একই, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন শব্দটি সেতার দ্বারা সৃষ্টি হচ্ছে এবং কোন শব্দটি হারমোনিয়াম দ্বারা সৃষ্টি হচ্ছে। তাহলে যে বৈশিষ্ট্য দ্বারা আমরা একই কম্পাঙ্ক এবং একই বিস্তারের দুটি শব্দের মধ্যে পার্থক্য করতে পারবো, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো শব্দের গুণ বা জাতি। এইগুলো কিন্তু জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরপরে আমরা চলে যাব এই তীব্রতা লেভেল, যে কথা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়াবে, সেটি হচ্ছে তীব্রতা লেভেল। আমরা সবসময় একটি বেস লাইন থেকে একটি শব্দের তুলনায় আরেকটি শব্দ কতটুকু জোরালো বা কতটুকু আস্তে শোনা যাচ্ছে সেরকম চিন্তা করি। তো সেজন্যই আমাদের এই প্রমাণ তীব্রতা বা তীব্রতা লেভেলের একটি অবতারণা করতে হবে, যে তীব্রতা লেভেল, এটাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করি। আর প্রমাণ তীব্রতা, এটি জানার আগে আমাদের জানতে হবে প্রমাণ তীব্রতা কি এবং প্রমাণ ক্ষমতা কি। আমি আমার ইয়ারে একটু দেখে নিতে চাচ্ছি কারা কারা উপস্থিত হয়েছ। অনেকেই আসলে উপস্থিত না হওয়ার কারণে আমার এই
তোমরা এই পর্যন্ত আমার ক্লাস শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাতে পারো, তাহলে আমার জন্য অনেক সুবিধা হয় যে হ্যাঁ আমরা এই ক্লাসগুলো কথাগুলো ঠিকমতো বুঝতে পারছি। এখন প্রমাণ তীব্রতার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। তার মানে এই রেঞ্জের মধ্যে যে কোনো শব্দ সৃষ্টি হলে আমাদের হিউম্যান এয়ার বা মানব কর্ণ এটাকে ডিটেক্ট করতে পারবে বা অনুধাবন করতে পারে, বুঝতে পারবে যে শব্দ এখানে সৃষ্টি হচ্ছে। 20 হার্টজের কম হলে আমরা সে শব্দ শুনতে পাবো না, এবং 20,000 হার্টজের চেয়ে বেশি হলেও কম্পাঙ্ক যদি হয় এরকম, তাহলে আমরা সে শব্দ শুনতে পাবো না। তাহলে আমাদের প্রমাণ তীব্রতা যখন আমরা সংজ্ঞায়িত করব, তখন আমরা ধরে নেব যে এই শব্দের যে শব্দটির প্রমাণ তীব্রতা আমরা মান যাচাই করব, সেই শব্দটির কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ। এটা খেয়াল করতে হবে, তুমি যদি শব্দের কম্পাঙ্ক চেঞ্জ করো তাহলে প্রমাণ তীব্রতার মানটিও পরিবর্তন হবে। এখন প্রমাণ তীব্রতার মানের জন্য আমরা যে শব্দটা চিন্তা করি, সেই শব্দটা হচ্ছে 1000 হার্টজ। এটি হচ্ছে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, কি বললাম, 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট, এবং সেই শব্দটির তীব্রতা হবে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। শব্দটির কম্পাঙ্ক হবে 1000 হার্টজ এবং তার তীব্রতা হবে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এই তীব্রতাকে বলা হবে প্রমাণ তীব্রতা। বলা হবে প্রমাণ। তাহলে আগে আমাদের সুবিধার জন্য আমরা একটা কনভিনিয়েন্ট ভ্যালু ধরে নিয়েছি, সেটা হচ্ছে 1000। আমরা যদি 1000 জায়গায় 10,000 ধরি তখন কিন্তু এই তীব্রতাটি সেখানে থাকবে না। আমাদের বইয়ের মধ্যে 1000 হার্টজ কম্পাঙ্কের জন্য 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার শব্দের যে তীব্রতা, এটাকেই প্রমাণ তীব্রতা ধরা হয়েছে। তাহলে আমরা সব শব্দকে এই শব্দের সঙ্গে কম্পেয়ার করব। এটি হচ্ছে সর্বনিম্ন যে শব্দ আমাদের কানে অনুভূতি সৃষ্টি করতে পারবে, বা আমরা সর্বনিম্ন যে তীব্রতার শব্দ শুনতে পাবো, সেটাকে আমরা বলে থাকি এই তীব্রতাটাকে বলে থাকি প্রমাণ তীব্রতা। এই জন্য এটার সাপেক্ষে একটি শব্দ কতটুকু জোরালো শোনা যাবে সেটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে তীব্রতার লেভেলের সাহায্যে। এবং এটাকে আই নট দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আই নট দ্বারা প্রকাশ করা হয়। এই মানটি পরীক্ষাতে প্রায় আসে। তাহলে আই নট হবে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এই মানটি আমাদের জেনে নিতে হবে। আমি একটু দেখে নিতে চাচ্ছি কারা কারা আমার ক্লাসে যুক্ত রয়েছে। আমার ক্লাসের সময় আসলে অনেক পার হয়ে গেছে। আচ্ছা, তাহলে প্রমাণ ক্ষমতা করে আরেকটি কথা আছে। আমরা আগে থেকে জেনেছিলাম যে আই সমানুপাতিক ছিল, বা আই সমানুপাতিক নাও যদি বলি আমরা, আই সমান ছিল P/A। তাহলে উৎস থেকে দূরত্ব যদি একই রকম হয়, ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা লিখতে পারবো যে আই সমানুপাতিক হচ্ছে P। তাহলে একইভাবে আমরা প্রমাণ ক্ষমতার সংজ্ঞাটাও দিতে পারবো। তখন সংজ্ঞার মধ্যে কি হবে, যে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12, তখন দিবে এটাকে ওয়াট ক্ষমতাকে। তখন আসবে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 ওয়াট ক্ষমতা বিশিষ্ট শব্দকে আমরা বলবো, বা এত ক্ষমতাকে আমরা বলবো প্রমাণ ক্ষমতা বলবো। সেটাকে আমরা প্রকাশ করব P0 দিয়ে। তখন এইটা হবে কি, প্রমাণ ক্ষমতা। আমি তো দেখালাম যে এটার সঙ্গে সম্পর্কটা আসলে কি। এখন আমরা চলে যাব তীব্রতার লেভেল। এখন আসলে এই আমাদের যে শব্দের তীব্রতার যে ভেরিয়েশনটা হচ্ছে, এই ভেরিয়েশনের যে মানগুলি, এটার যে ব্যাপ্তি, এটা রেঞ্জ অনেক বিশাল মান পর্যন্ত বিস্তৃত হয়। সামান্য একটি পরিবর্তনের জন্য এটার তীব্রতার মানের অনেক বেশি পরিবর্তন হয়। এটাকে একটি
ছোট পরিসরে নিয়ে আসার জন্য আমরা এটাকে লগ স্কেলে মানটি নিয়ে যাই। তোমরা দেখবে যে কোনো লেখচিত্র অঙ্কন করার সময় যদি এক্সপেরিমেন্টাল ভ্যালু যদি ঘন ঘন ফ্লাকচুয়েট করে, ধরো একবার একটি মান পেলে 1, একবার পেলে 1000, একবার পেলে 10,000, একবার পেলে 20,000, আরেকবার পেলে 1 লাখ, আর এটাকে কিন্তু লেখচিত্রে গ্রাফের মধ্যে তোমার স্থাপন করাটা খুবই ডিফিকাল্ট হয়। ওই সব ক্ষেত্রে এসব ঝামেলা দূর করার জন্য আমরা সেগুলোকে লগ নিয়ে নিই, কারণ লগ নিলে আমাদের মানগুলো কী হয়, ছোটো হয়ে যায়। যেমন আমরা বলতে পারি লগ তোমার 1000কে যদি আমরা লগ করি তাহলে লগ নিলে এই মানটি চলে আসবে 3। যদি ন্যাচারাল লগারিদমে যদি নেই 10,000 করলে সেটিকে লগ করলে আসবে 4, তাহলে লগ নিলে মানটি ছোট হয়ে যায়। এই জন্যই আমাদের এই লগ স্কেল ব্যবহার করা। তাহলে এই ক্ষেত্রে আমরা তীব্রতা লেভেলটাকে বিবেচনা করব যে দুটি শব্দ সৃষ্টি করা হলো এবং সেই শব্দটি একটি প্রমাণ তীব্রতা বিশিষ্ট শব্দের তুলনায় কতটুকু জোরে শোনা যাবে সেটাই আমরা এই তীব্রতা লেভেলের সাহায্যে নির্ণয় করতে পারবো। সেটাকে আমরা অনুপাত আকারে বের করি। সেই অনুপাতটি হচ্ছে এরকম যে ধরো আই হচ্ছে একটি উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, সেই উৎসের শব্দের তীব্রতা হচ্ছে আই, এবং এটাকে যদি তার প্রমাণ তীব্রতা দিয়ে ভাগ করি, যেটির মান আমরা আগেই বের করেছি, সেটাকে যদি লগ নেওয়া হয়, সেটা যদি আমরা ন্যাচারাল লগ নিই, সেটা হচ্ছে 10 বেস, তাহলে যে মানটি আমাদের সামনে আসবে সেটিকে আমরা বলা হবে তীব্রতা লেভেল। এবং এই মানটি বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল, ওনার নাম অনুসারে এটি তীব্রতা লেভেলের এককটাকে বলা হয় বেল, বা এটাকে আমরা বড় হাতের বি দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে তীব্রতা লেভেলের সংজ্ঞা, এটা হচ্ছে বেল এককে। আর আমরা জানি বেল যে 1 বেল হচ্ছে বেলটি বড়। বেলের মানটাকে আমরা চেঞ্জ করার জন্য আরেকটা একক ব্যবহার করে থাকি। দেখবে তোমরা নেটওয়ার্কের মধ্যে যখন ইন্টারনেট ইউজ করো, বিভিন্ন ফ্রিকোয়েন্সির মধ্যে তোমার ডেসিবেল ইয়েটাও দেওয়া থাকে দেখবে। তাহলে এটা হচ্ছে শব্দের জন্য বলছি, এটা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য হতে পারে। তাহলে এটাকে যদি আমরা ডেসিবেল এককে লিখতে চাই তাহলে আমাদের এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, যেটি হবে 10 log 10 I বাই I নট। এটি আসবে ডিবি এককে, এটাকে বলা হয় ডেসিবেল একক। তাহলে এখানে আমরা প্রমাণ তীব্রতা লেভেলটাকে ডেসিবেল এককে পাবো। তাহলে এইভাবে আমরা তীব্রতা লেভেলের সংজ্ঞা দিতে পারি। তাহলে এখন আমাদের যদি বলা হয় যে দুটি উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, প্রথম উৎসের তীব্রতা হচ্ছে I1, এবং এটি দেখো খেয়াল করো, দুটি উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, প্রথম উৎসের শব্দের তীব্রতা হচ্ছে I1, এবং এটার জন্য আমরা যে তীব্রতা লেভেল পাচ্ছি সেটা হচ্ছে বিটা 1। এবং একইভাবে আরেকটি উৎস থেকেও শব্দ সৃষ্টি হচ্ছে, এবং সেখান থেকে যে শব্দ সৃষ্টি হচ্ছে সেই শব্দের তীব্রতা হচ্ছে I2, এবং সেটার জন্য আমরা যে তীব্রতা লেভেল পাচ্ছি সেটার যদি আমরা বিটা 2 দিয়ে প্রকাশ করি, তাহলে এই দুটি শব্দের মধ্যে তীব্রতা লেভেলের পার্থক্য কি হবে? তাহলে আমরা এটাকে ডেল্টা বিটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এই বিটা 1 এখানে আমরা যদি লিখি, এটাকে আমরা যদি বেল এককে লিখি, তাহলে এটি হবে log I1 বাই I নট। এটি হচ্ছে প্রথম ক্ষেত্রে তীব্রতা লেভেল বের করার সূত্র। দ্বিতীয় ক্ষেত্রে তীব্রতা লেভেল বের করার সূত্র হবে log I2 বাই I নট। এগুলো সব হচ্ছে বেল এককে, আমরা বি লিখে দিচ্ছি। তাহলে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রের তীব্রতা লেভেলটা বেশি ছিল। তাহলে এই দুই শব্দের তীব্রতা লেভেলের পরিবর্তন কত হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে দ্বিতীয় তীব্রতা লেভেল থেকে প্রথম তীব্রতা লেভেল যদি আমরা বাদ দেই, তাহলে এটাকে এভাবে আসবে log I2 বাই I নট মাইনাস log I1 বাই I নট। এখন লগের সূত্র আমরা জানি যে log a মাইনাস b হচ্ছে log a বাই b। এটাকে যদি আমরা একবারে ভাগ করে লিখে দিই তাহলে সূত্রটি দাঁড়াবে এরকম log I2 বাই I1। এটা হচ্ছে বেল এককে, এভাবে বেল লিখতে পারো, বা যদি প্রতীকটা লিখো সরাসরি বি দিয়ে লিখলে হবে। এটা হচ্ছে বেল একক। তাহলে এটাকে যদি আমরা ডেসিবেলে নিতে চাই তাহলে আমরা 10 দিয়ে গুণ করে দেব, সেটি হবে 10 log I2 বাই I1। এই ক্ষেত্রে এককটি হয়ে যাবে ডেসিবেল একক। এটা হচ্ছে তীব্রতা লেভেলের পরিবর্তন বলা হয় এটাকে। তাহলে এই সূত্র দুটো আমরা অবশ্যই
মনে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে ইন টার্মস অফ ইন্টেন্সিটি। এখন আমরা যেহেতু আগেই বলেছি এই সূত্রটিকে অনেকভাবে লেখা যায়, খেয়াল করে দেখো। এই তীব্রতা লেভেলের পরিবর্তনটিকে আমরা যদি প্রকাশ করতে চাই, তাহলে এটি আরো সূত্র আছে, কারণ আমরা একটু আগে পড়েছিলাম সূত্র থেকে যে আই সমান ছিল পি বাই এ, বা এটাকে আমরা এ দিয়ে লিখি। যদি পি এ কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি আই সমানুপাতিক পি। যখন ছিল এ কনস্ট্যান্ট, এরিয়া যখন কনস্ট্যান্ট হবে, তখন কিন্তু আমরা ক্ষমতা আকারে এটাকে এভাবে লিখতে পারবো। যদি ডেসিবেল এককে লিখি বা বেল এককে লিখি, লগ এটি হবে P2 বাই P1, এখানে 10 বেস, এখানে একক হবে বেল একক। আর ডেসিবেল এককে হলে আমরা এটাকে 10 দিয়ে গুণ করে দেব, P2 বাই P1। এটা হচ্ছে আমাদের ডেসিবেল এককে। আমাদের তীব্রতা না দিয়ে যদি আমাদের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে এটিকে বের করতে পারবো। তাহলে এখন আশা করি তোমরা আমার ক্লাসগুলো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আসলে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আজকে আমার ক্লাসের প্রথম দিকে ছন্দপতন হয়েছে। আমরা লোডশেডিং হওয়ার কারণে আমি প্রথমে মোবাইল ডাটা দিয়ে ক্লাসটি শুরু করেছিলাম, এখন আবার লোডশেডিং বন্ধ হয়ে যাওয়াতে ইলেকট্রিসিটি চলে আসাতে আমি আবার স্বাচ্ছন্দ্যে ক্লাস নিতে পারছি। আমি চেষ্টা করবো এই ক্লাসে অনেকগুলো কিছু পড়াতে, যদি সময় কম, তো আসলে তোমার মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো শুনবে। এটা খুবই সহজ টপিক। এটা হচ্ছে ক্ষমতা দিয়ে যদি আমরা প্রকাশ করতে চাই, এটা হচ্ছে তীব্রতা লেভেলের পরিবর্তন। মনোযোগ দিয়ে সম্পূর্ণ সূত্র তোমরা দেখো। এখন আমরা কিন্তু আরো সূত্র বের করতে পারি। যদি ধরা হয় ক্ষমতা একই রকম, দুটি উৎস থেকে শব্দ সৃষ্টি হচ্ছে, সেগুলোর পাওয়ার সেম, কিন্তু ক্ষেত্রফল দূরত্ব যদি ভিন্ন ভিন্ন হয়, ওই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? যদি এখানে কিন্তু আমরা এটা জানি যে আই সমানুপাতিক হচ্ছে 1/a, যদি পি কনস্ট্যান্ট হয়, তাহলে এই সূত্রটাকে আমরা কিভাবে লিখতে পারবো? তাহলে সূত্রটাকে আমরা এভাবে লিখবো। এই ডেল বিটার ক্ষেত্রে দেখো, খেয়াল করো, ডেল বিটা সমান হবে লগ, এটি হবে a 1/a2। এটি হচ্ছে বেল এককে পাওয়া যাবে, এবং এটিকে ডেসিবেলে নিলে আমরা শুধুমাত্র কি করব? 10 গুণ করে দেব, a 1/a2, এটি হবে ডেসিবেল এককে। তাহলে এটিও মনে রাখতে হবে। এগুলি ভর্তি পরীক্ষার মধ্যে বা যে কোনো এমসিকিউতে পরীক্ষায় প্রায় এসে থাকে, সেগুলো তোমাদের জন্য আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলো তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা যেহেতু জানি যে আমাদের উৎস থেকে যে চারদিকে ছড়িয়ে পড়ছে সেটা একটা গোলাকার তরঙ্গ মুখের সৃষ্টি করে, তা সেই গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সেই গোলকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4πr²। তাহলে আমরা কিন্তু এই রকমটাও লিখতে পারবো। এর জায়গায় এ লেখা যেই কথা, আই সমানুপাতিক 1/r², এটা লেখাও কিন্তু একই কথা। যদি আমাদের পি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে আর হচ্ছে উৎস থেকে শ্রোতার দূরত্ব। এরকম ভিন্ন ভিন্ন দূরত্বে যদি কেউ অবস্থিত হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা কিন্তু সূত্রটাকে তীব্রতা লেভেলের পরিবর্তনটাকে এভাবে লিখতে পারবো যে লগ a1, আমাদের 4πr² দরকার নেই, আমরা এটা এভাবে লিখবো। এটা যেরকম ছিল এখানে আসবে r1² এটা হচ্ছে বেল এককে, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে লগ r1/r2²। এটিও আসবে কি আমাদের বেল এককে। আমরা জানি লগের ক্ষেত্রে একটুটা সামনে চলে আসে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 log r1/r2। এটা আমরা পাবো কি বেল এককে। আমাদের এককটা উল্লেখ করে দিতে হবে। এখন এটাকে যদি আমরা ডেসিবেলে নিয়ে যাই, তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তনটি হবে 10 × 2, এটি হয়ে যাবে 20 log
R1 বাই R2 এটি হবে ডেসিবেল একক। এটা কিন্তু এককটি লেখা, তাহলে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। এগুলো অনেক বইয়ে দেওয়া নেই, এগুলো জাস্ট ডিরাইভ করা, এই জন্য আমরা বলে দিলাম যে আমরা কীভাবে এটি জানতে পারি। তাহলে দেখো এখন আমরা কয়েকটি গাণিতিক সমস্যা চলে যাই, তাহলে কিন্তু আমরা এগুলি বলতে পারবো তীব্রতা লেভেল আসলে কার কার উপর নির্ভর করবে, এই যে এই মানগুলোর উপর নির্ভর করছে। তাহলে আমরা কয়েকটি অঙ্কের মধ্যে চলে যাই এখন। এগুলো প্রায় পরীক্ষাতে এসে থাকে, আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। এগুলি তোমার সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে তোমার এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখন এই জন্য আমাদের কয়েকটি লগের কয়েকটি মান আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে যদি আমরা এটা করতে চাই, তাহলে আমরা অঙ্কটা লিখি যে কোনো শ্রেণী কক্ষে শব্দের তীব্রতা, সেই তীব্রতাটি দেওয়া আছে আমাদের 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। ও আরেকটি কথা তোমাদের বইয়ে দেখবে এই তীব্রতার একটা চার্ট দেওয়া আছে, এই তীব্রতার চার্ট অনুসারে এটা তীব্রতার লেভেল কত হয় সেটা কিভাবে বের করবে সেটা আমি এখন দেখাচ্ছি। তাহলে শব্দের তীব্রতা লেভেল নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে শব্দের তীব্রতা লেভেল কত, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে তীব্রতা যদি 3 গুণ করা হয় হলে নতুন তীব্রতা লেভেল কত, এটি আমরা বের করব। লেভেল অথবা তীব্রতা লেভেলের পার্থক্য কত, পরিবর্তন, দুটোই আমরা বের করব। তাহলে আমাদের খেয়াল করো, আমাদের প্রথমে যে অপশনটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে শব্দের তীব্রতা লেভেল কত। তাহলে আমরা উত্তর যদি করা শুরু করি, প্রথমে আমাদের উত্তরের মধ্যে তীব্রতা দেওয়া আছে আই, এটি হচ্ছে 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। আর তীব্রতা লেভেল বের করার সূত্র হচ্ছে আমরা বিটা, আমরা ডেসিবেল এককে এটাকে বের করতে সবচেয়ে ভালো হয়। তোমরা বেল এককে বের করে এটাকে 10 দিয়ে গুণ করে ডেসিবেলে কনভার্ট করতে পারো, সেটিও হয়। আমরা সরাসরি ডেসিবেল এককে বের করছি, এটি হচ্ছে আই বাই আই নট, এটি হচ্ছে ডেসিবেল এককে। আর প্রমাণ তীব্রতার মান আমরা জানি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। এই মানটি যদি এখানে বসাও তাহলে আই হচ্ছে আমাদের 10⁻⁻8, আই নট হচ্ছে 10⁻⁻12। এখন ক্যালকুলেশন করে এটাকে যদি আমরা একবারে মান বের করি, ক্যালকুলেটরে বসানোর পরে লগ দিলে সেই মানটি আসে 40 ডেসিবেল। আর বেল এককে যদি এটা বের করতাম, এখানে পেন থাকতো না, তখন এটি আসতো 4 বেল। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তর শেষ। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাই। বলা হয়েছে তীব্রতা যদি 3 গুণ করা হয় তখন আমাদের প্রথম অংশ নতুন তীব্রতা লেভেল কত হবে। তাহলে তীব্রতা যদি 3 গুণ করা হয় তাহলে ওই ক্ষেত্রে এটাকে আমরা তীব্রতা ধরো 3 গুণ করা হলো, এটাকে আমরা I2 ধরলাম, এই তীব্রতার 3 গুণ। তাহলে আমাদের নতুন তীব্রতা হবে কত, 3 × 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। আর তখন আমরা নতুন তীব্রতা লেভেল কত হবে, এটাকে আমরা বিটা 1 দিয়ে লিখি, 10 log I2 বাই I নট।
I2 হচ্ছে আমাদের 3 × 10⁻⁻8 ডিভাইড I0 হচ্ছে আমাদের 10⁻⁻12। এটাকে আমরা ডেসিবেল এককে বের করতে পারবো। এই মানটি আমাদের কত হয় সেটা যদি আমরা দেখে নিতে চাই, এই 3 × 10⁻⁻8 ডিভাইড 10⁻⁻12 log answer into 10, এই মানটি আসবে 44.78 ডেসিবেল আসবে। এটি হচ্ছে 44.77 ডেসিবেল। এখন এটা হচ্ছে তীব্রতার লেভেল। এখন যদি বলা হয় তীব্রতা লেভেলের পরিবর্তন কত, আমরা নরমালি বিয়োগ করে দেখিয়ে দিতে পারবো যে আগে তীব্রতা লেভেল ছিল 40, বর্তমানে হলো 44.77। এটা থেকে এটা বিয়োগ করলেই 4.77 হবে নতুন তীব্রতা লেভেলের পরিবর্তন। এটির উত্তর হবে 4.77। কিভাবে? আগে যখন তীব্রতা ছিল 10⁻⁻8 তখন তীব্রতা লেভেল পেয়েছি আমরা 40 ডেসিবেল, আর এরপরে যখন তীব্রতা 3 গুণ করা হলো তখন তীব্রতা লেভেল পেলাম আমরা 44.77। তাহলে তীব্রতা লেভেলের পরিবর্তন কতটুকু হলো এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। আর যদি আমরা এভাবে বের করতে না চাই, সরাসরি যদি 4.77টা নিয়ে আসতে চাই, তখন আমাদের সূত্রটা বসাবো কিভাবে? এটাকে আমরা I1 ধরে নিব। I1 ছিল আমাদের 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। তখন নতুন তীব্রতা লেভেলের পরিবর্তন কি হবে? 10 log I2 বাই I1 ডেসিবেল। এটি আসবে 10 log I2 ছিল আমাদের 3 × 10⁻⁻8 আর I1 ছিল, এটাকে আমরা I1 ধরে নিয়েছি 10⁻⁻8, কাটাকাটি গেলে log 3, এটির মান মনে হয় 0.41 কিছু একটা আসবে, log 3 0.477 × 10, এই মানটি আসে 4.77 dB। তাহলে এভাবে তোমরা এটি উত্তর করতে পারবে। এখন অনেক সময় এগুলো এমসিকিউতে আসে, তখন আমরা এটার মানটা আসলে কিভাবে বের করব সেটা একটা প্রশ্ন। ক্যালকুলেটর দিয়ে করতে পারো বা ক্যালকুলেটর ছাড়াও আমরা এই মানগুলো বের করতে পারি। তখন আমাদের একটি সহজ সূত্র হচ্ছে, আমরা এভাবে এমনি তৈরি করা, আমরা এই যে বিটা হচ্ছে এমসিকিউ এর জন্য, বিটা সমান হচ্ছে n + 12। n হচ্ছে কত গুণ, n এর পরিচয়টা আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু বেল এককে বের হবে, বেল এককে বের হবে। n হচ্ছে আমাদের কত গুণ, এই যে আমাদের খেয়াল করতে হবে আমাদের যে তীব্রতার ক্ষেত্রে যে পাওয়ারটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের এখানে n। কথা বোঝা গেছে? আমার কথা বললাম তীব্রতা যে 10⁻⁻⁻ এর উপরে যে সংখ্যাটা, এটা হচ্ছে 10⁻⁻, এটাকে যদি আমরা এই 10⁻⁻8 কে আমরা ধরে নিব 10⁻n, এই nটা হচ্ছে কত পাওয়ারটা উপরে, সেই পাওয়ার যদি হয় তা সেটা যদি -8 হয় তাহলে আমরা কি পাবো? এর উত্তর পাবো 4 বেল, বা এটাকে আমরা লিখতে পারবো 40 ডেসিবেল। বুঝা গেছে আমার কথা? তাহলে এটি একটি কথা। তাহলে এভাবে এমসিকিউ আসলে তোমরা শর্টকাট নিয়মে এটাকে সমাধান করতে পারবে। তাহলে আজকে অনেক সময়ের অভাবে আমি এসে সামনে এগোতে পারছি না। তাহলে আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত। এখন আমি চিন্তা করছি প্রতিদিন ক্লাসের শেষে আমি কিছু শর্টকাট টেকনিক শেখানোর চেষ্টা করব। এই জন্য তোমাদের প্রথম থেকে ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখতে হবে। এবং সামনে আমাদের কলেজ থেকে সফটওয়্যারের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে আগামী মাস থেকে। তখন এখানে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সাহায্যে। তখন কিন্তু আমি যে অধ্যায়গুলো এই পর্যন্ত পড়িয়েছি সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন করা হবে, এবং তোমরা যারা ক্লাসে মনোযোগ না দাও তাহলে কিন্তু সেগুলো উত্তর করতে পারবে না, এবং সেগুলোর নম্বর কিন্তু তোমাদের